বিভিন্ন রকম গল্প ও কবিতা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকে একটি হরর স্টোরি আপনাদেরকে শোনাবো। ওয়েলকাম টু ব্যাক সঙ্গে অমিত চ্যানেলটিতে। এই মুহূর্তে আমি অমিত তোমাদের সাথে আছি। আজকের হরর কাহিনীটি হচ্ছে মাথাহীন লাশ। রাত হলেই শ্যামপুর গ্রামে শুনশান নীরবতা নেমে আসে। এই নীরবতার মাঝে থাকে শুধুই পাতার মর্মর আওয়াজ আর ঝিঁঝি পোকার ডাক। একটানা সেই ডাকে মোহনীয় হয়ে থাকে যেন কুসুমপুর গ্রাম। শুনশান নীরবতার এই গ্রামে আজও রাত নেমে এসেছে, কিন্তু প্রতিদিনের মতো চুপচাপ নেই কেউ। খেয়ে ঘুমিয়ে পড়ত যে কৃষক, সেও এসে ভিড় করেছে কালনির শাখা নদী শুলিনার তীরে। ব্যাপার কিছুই না, সেখানে ভেসে উঠেছে এক মহিলার লাশ। সবাই যে যার মতো বলা বলি করছে, চিনতে চেষ্টা করছে লাশটাকে, কিন্তু কেউ চিনতে পারছে না, কারণ কেউ এই মহিলাকে খুন করে মাথাটা কেটে ফেলেছে। এখন চারিদিকে লোক পাঠানো হয়েছে মাথার খোঁজে। মাথা খুঁজে না পাওয়া পর্যন্ত এই লাশ দাফন করার জন্য কেউ এগোচ্ছে না। এর মাঝেই কোনো না কোনো উৎসুক জনতা গিয়ে দূর থেকে কাঠি দিয়ে লাশের হাত পা দেখার চেষ্টা করে চলেছে, কিন্তু কোনো ফলাফল নেই। হাতে পায়ে কোনো চিহ্নও নেই যে লাশটাকে চেনা যায়। রাত যত বাড়তে থাকে তত ভিড় বাড়তে থাকে। যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করো। আবার ফিরে আসছি গল্পের মধ্যে। মাঝে ভিড়ের চাপ কমে গিয়েছিল, কিন্তু হঠাৎ করে শোনা যায় শেখের বাড়ির সুলেখাকে পাওয়া যাচ্ছে না। ভাইয়ের সাথে ঝগড়া করে ঘর থেকে রেগে মেগে বেরিয়ে গিয়েছিল সুলেখা। তারপর থেকে ওর পাত্তা নাই। সৎ মা ও সুলেখার কোনো খোঁজই করেনি। এখনও সুলেখার মায়ের কোনো দেখা নাই। শুধু ওর বড় ভাই জমির শেখের কান্নাকাটি চলছে লাশটার পাশে। অনেকেই ওকে ধরে রাখার চেষ্টা করছে, কিন্তু পারছে না। বারবার আছাড় খেয়ে খেয়ে মরা কান্না জড়িয়ে দিয়েছে জামাল ভাই। ছোট বোনটাকে অনেক ভালোবাসত সে। সকালে ঝগড়া হওয়ার সময় বলেছিল, যা দৌড় যাইয়া মরগা। এখন সেই কথা শুনিয়ে বলতে বলতে চিৎকার করে কেঁদে উঠল ও, কিন্তু লাশের পরিচয় পাওয়া গেল না। এর মাঝেই গ্রামের 3 জন মুরুলি এসে নিজেদের মাঝে বাহাস করতে লাগলো। কেউ এই লাশ দাহ করতে চায়, কেউ নিয়ে ফেলতে চায় সেই পানিতে যেখান থেকে ভেসে এসেছে লাশ। কেউ কেউ জানাজা পাড়ার জন্যই বসে থাকলো, কিন্তু লাশের পরিচয় পাওয়া গেল না। এর মধ্যেই একটা চিৎকার শুনে সবাই দৌড়ে গেল সেই চিৎকারের উৎসের দিকে। সেখানে এক 12 থেকে 13 বছরের ছেলে মাটিতে হোঁচট খেয়ে উল্টে পড়ে আছে, কিন্তু চিৎকার করেছে ভয়ে, কারণ সে যে জিনিসটার সাথে হোঁচট খেয়েছে সেটা আর কিছু না, সেই বেওয়ারিশ লাশের মাথা। মাটিতে সামান্য গর্ত করে কেউ ঢুকিয়ে রেখেছিল, কিন্তু মাটি আলগা হওয়াতে তাতে হোঁচট খেয়েছে ছেলেটা। এরপরই উঠে কান্নাকাটির রোল। সুলেখার নাকের ফুল দেখেই সবাই চিনে ফেলে এটা সুলেখার লাশ।
সাথে সাথেই 2-3 জন মিলে সেই লাশের মাথা নিয়ে এসে লাশের পাশে রাখে। মরা কান্না জুড়ে দেয় জামাল ভাই আর তার আত্মীয় স্বজনরা। গ্রামের মুরল্লিদের মাঝে 2-3 জন এই লাশের জানাজা করে দাহ করতে চায় না। 4-5 জন তাদের সাথে দাহ করতে নিয়ে বিতর্ক জড়িয়ে পড়ে। এই গ্রামের মসজিদের পাশে শ্মশানের সাথে তর্ক লেগে যায় এক ভাই আর তার ছেলে শেখ রহমান। শেষে কোনো মীমাংসা করতে না পেরে সেই লাশ 2-3 জন মিলে কোনো এক রকম দাহ করে আসে। এর মাঝে গ্রামের হেডমাস্টার সবুজ মিয়া ছিল। সবুজ মিয়া নিজের দায় থেকে এই কাজ উৎসাহ দেবার জন্য দোষী সাব্যস্ত হয় পরের দিন এক সালিশে। দিন 7 সবার মুখে মুখে এই ঘটনা একের পর এক ডানা মেলতে থাকে। কেউ কেউ বলা শুরু করে সবুজ মিয়াই সুলেখার প্রেমের সম্পর্ক ছিল। আর এর রেশ ধরে কয়েকদিন পর আবার সালিশ ডাকা হয়। সেই 3 জন লাশ দাহ করতে চায়নি, তাদের রায়ে সবুজ মিয়াকে এক ঘরে করে রাখা হয়। আসলে এই 3 জন খুব ক্ষমতাশালী বলে কেউ ওদের মুখে মুখে তর্ক করতে চায়নি। তাদের মাঝে রহমান পরের মাসে চেয়ারম্যান পদে ভোটে দাঁড়াচ্ছে, তাই তার সাথে কেউ কথা কাটাকাটি করতে চায়নি। ফলাফল নিরীহ সবুজ মিয়াকে এড়িয়ে চলতে শুরু করে সবাই। কিন্তু সুলেখার ভাই জামাল এর সঙ্গে বন্ধুত্ব ছিল, তাই সবুজ মিয়াকে নিজের ঘরে খাওয়াতে শুরু করে সে। এর মাঝে সবাই সুলেখার কথা প্রায় ভুলেই যায়। 2 সপ্তাহ পর একদিন গ্রামের মসজিদে ইমাম ইসমাইল মিয়া জফরের নামাজের আজান দিয়ে গিয়ে এক বীভৎস দৃশ্য দেখে। ভয়ে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে। সকালে সবাই তাকে অজ্ঞান অবস্থায় মসজিদে খুঁজে পায়। কেউ বলতে পারছে না কেন সে অজ্ঞান হয়েছে। অনেকক্ষণ পর তার জ্ঞান ফিরল। সে সবাইকে নিয়ে যায় সুলেখার লাশ যেখানে দাহ করে ওরা হয়েছিল সেখানে। সুলেখার লাশের পাশে একটা জারুল গাছ আছে, সেখানে একটা ডালে পাওয়া যায় করিম মাওলার ছিন্ন ভিন্ন লাশ। প্রথমে কেউ চিনতে পারেনি, কিন্তু গাছের গোড়ায় কে যেন লাশের মাথাটা সযত্নে কেটে সুন্দর করে সাজিয়ে রেখেছে। দৃশ্যটা দেখে অনেকেই সহ্য করতে পারেনি। শেষে পুলিশ ডেকে পাঠানো হয়। পুলিশ এসে লাশ নিয়ে যায় ময়না তদন্তের জন্য। এর মাঝে রহমান মাওলা ক্ষেপে যায় নিজের পিতার এই অবস্থা দেখে। বিকেল যেতে না যেতেই সবুজ মিয়ার বাড়ি আগুনে জ্বালিয়ে দেয় সে। সবাইকে বলে বেড়াতে থাকে যে সবুজ মিয়া গুন্ডা লাগিয়ে তার বাবাকে হত্যা করিয়েছে। এই সময় তার সাঙ্গপাঙ্গরা মিলে সবুজ মিয়াকে গাছের সাথে বেঁধে ইচ্ছা মতো মারতে থাকে। শেষে মার খেয়ে সবুজ মিয়া অজ্ঞান হয়ে বলে, ওকে নিয়ে স্কুলে ঘরের একটা রুমে বেঁধে রাখো। সবাই গোপনে সুলেখার ভূতের কথা বললেও রহমান সামনে সেই তর্ক করেনি মার খাবার ভয়ে। এরপর থেকে 2 দিন ধরে বন্দি থাকে সবুজ সেই স্কুল ঘরে। সকালবেলায় এসে রহমান মিয়ার লোক খাবার দিয়ে যায়। সবুজ মিয়ার খাওয়ায় শেষ হলেই মার শুরু হয়। শেষে অজ্ঞান হয়ে পড়লে তাকে দড়ি বেঁধে রেখে যায় রহমানের লোকজন। এরপর 3 দিন পরে আবার শ্যামপুর গ্রামে শোরগোল ওঠে। এবার ভোর সকালে পাওয়া যায় রহমানের মাথা কাটা লাশ। গ্রামবাসী 2টা দেখেছে, কিন্তু রহমানের লাশের পায়ের দিকটা ছিল না, পাশেই পড়েছিল হাড়গোড়, যেন কেউ এসে খেয়ে গেছে লাশটাকে।
এবার পুলিশ এসে সবাইকে জেরা করতে শুরু করে এবং গ্রামের বেশ কয়েকজন লোক পালিয়ে যায় ভয়ে। কিন্তু পুলিশকে রহমানের ভাই রহিম টাকা খাইয়ে বিদায় করে দেয়। গ্রামবাসী স্বস্তি পেলেও ভয়ে বাড়ি থেকে দিনের বেলাও লোকজন বের হওয়া বন্ধ করে দেয়। সবুজ মিয়াকে নির্যাতন বন্ধ করা হয়, কিন্তু তাকে বন্দি করেই রাখা হয় সেই স্কুল ঘরেই। এর 7 দিন পরপরই 2 জনের লোকের লাশ পাওয়া যায় মাথা কাটা অবস্থায়। এই 2 জন হলো গ্রামের সেই 2 মুরব্বি যারা সুলেখার লাশ দাফনে বাধা দিয়েছিল, যারা সুলেখার জানাজা পড়তে চায়নি। গ্রামবাসী এরপর প্রায় চুপচাপ হয়ে যায়। যারা সেই রাতে মুরব্বিদের সাথে গলা মিলিয়েছিল তারা দূরের গ্রামে পালিয়ে যায়। এর মাঝে পুলিশ এসে 2 বার জিজ্ঞাসা করে সবাইকে, কিন্তু খুনি ধরা পড়ে না। এরপর ঠিক 2 দিন পরে অমাবস্যার রাতে রহিম শুয়ে আছে ওর ঘরের খাটে। এই কয়েকদিনের মাঝেই সে নিজের প্রতিপত্তি প্রকাশ্যে এলাকাতে ঢোল দিতে শুরু করেছে। মোটরসাইকেল নিয়ে এলাকার চ্যাংড়া ছেলেপেলেদের সাথে ঘুরে ঘুরে নিজেকে বাপ ভাইয়ের যোগ্য উত্তরসূরি হিসাবে জানান। সারাদিন ঘোরাঘুরি করে অনেক বেশি ক্লান্ত ছিল রহিম। পাশের মকবুল বুড়ার একটা খাসি জবাই করা খেয়ে দিয়ে শান্তির একটা ঘুম দিয়েছে সে। প্রতিদিনের চেয়েও এই অমাবস্যার রাত ছিল বেশি শুনশান। রহিম গভীর ঘুমে। এমন সময় দরজায় টোকা পড়ে। গুনে গুনে 3টে টোকার শব্দ হয়। তাতেই রহিম জেগে ওঠে, কিন্তু দরজা খুলে হতভম্ব হয়ে পড়ে সে। দেখে তার সামনে দাঁড়িয়ে আছে একটা লাশ। দেখেই ভয়ে হতভম্ব হয়ে যায় রহিম। কিছু বুঝে ওঠার আগেই সেই লাশের ডান হাত তার মাথার উপর উঠে আসে এবং জ্ঞান হারায় রহিম। জ্ঞান ফিরেই একটা কুয়াশাচ্ছন্ন এলাকার আবিষ্কার করে রহিম নিজেকে। চারিদিকে ঘন কুয়াশার মাঝে কয়েকবার নিজের বন্ধুদের নাম ধরে ডাকে, কিন্তু কেউ সাড়া দেয় না। মনে করছিল ওর সাঙ্গপাঙ্গদের কেউ ওর সাথে ফাজলামি করছে। চিৎকার করে বিশ্বেরই গালাগাল ও দিল কিছু, কিন্তু এর পরেই চারদিকে 4টা কাফনে জোড়ানো লাশের অস্তিত্ব অনুভব করে সে, এবং একটু পরেই চারদিক থেকে প্রেতের বাড়ি শুরু হয়ে যায়। প্রচণ্ড সেই মার খেয়ে অজ্ঞান প্রায় রহিম। এমন সময় মার থেমে যায়। আস্তে আস্তে উঠে বসে সে। সামনে তাকিয়ে তার দৃষ্টি থেমে যায়। অবাক হয়ে তাকিয়ে থাকে রহিম, কারণ সামনে বসে আছে সুলেখা। দেখেই ভয়ে চিৎকার করতে ভুলে যায় সে। এমন সময় সুলেখা বলে ওঠে, ইরে, আমারে চিনতে পারছিস? আমি সুলেখা। এই যে দেখ, আমার মাথা এখনো কাটা। বলেই নিজের মাথাটা 2 হাত দিয়ে এক টানে খুলে রহিম সামনে ধরল। দেখেই বমি করে দিল রহিম। 2 হাত দিয়ে পেট চেপে এক পস্ত বমি করে রহিম বলল, কি ছাড়ি দিমু? সেদিন কি আমাকে ছাড়ছিলি রে তোরা 2 ভাই? আমি কত করে হয়েছে আমাকে ছাড়ি দে। তোরা আমার ছোট ভাই লাগিস, নিজের বোনকে মনে করি ছাড়ি দে। কই সেদিন তো ছাড়িস না, আমাকে 2 জন মিলে নষ্ট করলি। তারপর আমাকে যাতে কেউ চিনতে না পারে তাই তুই মণ্ডল বাচ্চারা আমার মাথা কাটা ফেললিস। আমার সবুজ মিয়াকে কত মারলি তোরা, কেউ সেদিন মনে আছিল না আমার কথা। বলেই নিজের মাথাটা আবার নিজের ধরে জোড়া লাগালো সুলেখা। এবার কেঁদেই ফেলল রহিম। আফা, ভুল হয়ে গেছে আফা, তুমি আমারে এবারের মতো মাফ করিয়ে দিও। আমি কইতাছি আমি আর প্রায়শ্চিত্ত করি ছাড়মু।
এবার খিলখিল করে হেসে উঠল সুলেখা। সেই হাসি শুনে কাঁপতে শুরু করে দিল রহিম। আস্তে আস্তে সামনে এগিয়ে আসছে সুলেখা, সামনে ভয়ার্ত রহিম। তারপর রহিমের ধরে এক টানে ছিঁড়ে ফেলল তার মাথাটা। গল গল করে রক্ত পড়ছিল সেই কাটা মাথা থেকে। মাথাটা হাতে নিয়ে গা হিম করা একটা চিৎকার দিয়ে কেঁদে উঠল সুলেখা। এই ঘটনার কিছুক্ষণ পর নিজের চোখে মুখে জলের ঝাপটা দিয়ে জেগে উঠল সবুজ মেয়ে। সপ্তাহখানেক ধরে এভাবেই তার ঘুম ভাঙে। মহল্লাদের কেউ একজন চোখে পানি ঢেলে দেয়, তারপর খাওয়া দেয়। তার কিছু খায়, কিছু খায় না। তারপর শুরু হয় মার। আজকে তাই জেগেও চোখ বন্ধ করে রেখেছিল সে, কিন্তু মাথায় একটা কোমল স্পর্শ পেয়ে চোখ মেলে দেখে তার সামনে দাঁড়িয়ে আছে সুলেখা। আস্তে আস্তে উঠে বসল সবুজ। শরীর এতদিনে না খাওয়ার ফলে শক্তি নাই, কিন্তু কেন যেন নিজের চোখকে খুব বিশ্বাস করতে ইচ্ছা করছে তার। সে বলল, সুলেখা, তুই? আমি ময়রা গেছিলাম রে। আজকে আমার মুক্তি হইতাছে, তাই শেষবার তোমারে দেখতে আইলেম বলে কেঁদে ফেলল সুলেখা। আমার বিশ্বাস হইতেছে না রে, তুই কেমনে মরলি রে? চোখ বড় বড় করে বলল সবুজ। এত শুনে কোনো লাভ নেই মাস্টার, তুমি আস্তে আস্তে ওঠো, নাও আমি তোমার শেষবারের মতো খাওয়াই দিয়েছি দুটো ভাত বলে পাশে রাখা থালা থেকে ভাত খাইয়া দিল সুলেখা সবুজকে। সবুজ নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। কোনো কিছুর সাথে কোনো কিছু মেলাতে মেলাতে ক্লান্ত হয়ে শেষে ভাত খেতে শুরু করলো মন্ত্রমুগ্ধের মতো। খাওয়া শেষে সুলেখা বলল, আমি যাই মাস্টার, তুমি কয়দিন পর সুন্দর দেইখা একটা নিকা কইরো, যেটাকে আমরা শুদ্ধ ভাষায় বলি বিবাহ করিও। আমাকে ভুলিও যাও মাস্টার বলেই পা বাড়ালো সুলেখা। এতক্ষণ ঘরের মাঝে এখন অজ্ঞান ফিরে আসে সবুজ মিয়ার। দৌড় দেয় দরজার দিকে। দরজা খোলাই ছিল, খুলে দেখে ভোর হয়ে গেছে, সূর্য প্রায় উঠে গেছে। আর সেই সূর্যের দিকে আস্তে আস্তে এগিয়ে চলছে সুলেখা। কিন্তু সবুজ আর দৌড়ায়নি সুলেখার পেছন পেছন, কারণ সুলেখা এগিয়ে চলছিল তার শেষ ঠিকানায়, সেই কবরের দিকে বা শ্মশানের দিকে। যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। গল্পটি এখানে শেষ করলাম।